বাংলাদেশ এখনো স্বাগত আরেকবার। স্যার, আপনার কাছে যদি যাই, আমরা চট্টগ্রাম থেকে শুনছিলাম যে অনেকেরই এক ধরনের অভিযোগ আছে যে রাষ্ট্রপতির ক্ষমা দেওয়ার যে বিধানটা, সেই বিধানটা এখনো রাখা হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি? আমরা তো সবসময় বলেছি যে ওই ধারাটির সম্পূর্ণ সংশোধন করার দরকার নেই। যদি এইভাবে বলা হয় যে যারা যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা রাষ্ট্রপতির ক্ষমার অযোগ্য, ওইটাই আমরা রাষ্ট্রপতির কোনো অধিকারে হস্তক্ষেপও না, তার অধিকারই থাকবে। আমরা যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধী ক্ষমার যোগ্য নয়, এটাই আমরা বলেছিলাম। এখন এটা তো রাষ্ট্রের মানে সরকারের ব্যাপার, আমাদের তো আর আমরা দাবি করতে পারি, আমরা দাবি করে আসছি। আমরা কি জামাত নিষিদ্ধের দাবি করছি না? করছি। তো এখানে একটা কথা বলা দরকার এই জামাত সম্পর্কে, এবং বাচ্চু যে কথাগুলি বললেন, আমি একটা পত্রিকায় দেখলাম যে কামরুজ্জামান ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন জামাতের কি, সেজন্য কিন্তু তিনি একটা চিঠি লিখেছেন যে জামাতের কিভাবে সংস্কার করা দরকার, যেটা আমাদেরও মনে হয়েছে যে তারা নাম বদলে ফেলবে, করবে, সে করবে। তো এগুলি বলেছেন, এখন জামাত সেগুলি কতটা গ্রহণ করবে না করবে। তবে আমার মনে হয় জামাত নাম বদলে ফেললেও তো তারা বিএনপি আছে তাদের জন্য, কারণ দুটি দলের আদর্শ তো খুব একটা ভিন্ন নয়, দুটি দলের কার্যপদ্ধতিও ভিন্ন নয়। সুতরাং এখন যে কথাটা মাহফুজুর রহমান বললেন, লড়াইটা হচ্ছে বাংলাদেশের প্রায় 30-32 ভাগ লোকের সঙ্গে একটা লড়াই। এখন এটা কেন হলো সেই কথাটা ওরকমভাবে খোলাসা করে না, সেটা হচ্ছে মানসিক জগতে আধিপত্য। গত 30 বছরে এই স্বাধীনতা বিরোধীরা বা পাকিস্তানিরা বা পাকিস্তানি বাঙালিরা একটা আধিপত্য বিস্তার করেছে মানসিকভাবে, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের তাদের সমস্ত কিছু লোকজন করে, যেটার কামরুজ্জামানও বলেছে প্রত্যেক জায়গায় আমাদের লোক রাখা দরকার হবে। তারপরে তারা সেবা প্রতিষ্ঠানগুলো। পাঠ্য বই সব কিছুর মাধ্যমে একটা মানসিক আধিপত্য বিস্তার করে আছে। আমাদের খালি একটা হতাশা, সেটা হচ্ছে যে বর্তমান সরকার এর বিপরীতে মুক্তিযুদ্ধের আদর্শের আধিপত্য তেমনভাবে বিস্তার করতে পারেননি। হ্যাঁ, এই যে বিচার ব্যবস্থা হচ্ছে, যেটা আমি মনে করি আওয়ামী লীগ থাকলেও হতো কিনা সন্দেহ, শেখ হাসিনা ছিলেন দেখে বিচারটা হয়েছে, তিনি না থাকলে বিচারটা হতো না, এটা আমার বিশ্বাস, আমি জানি না। কিন্তু সঙ্গে সঙ্গে মানসিক জগতে, মানুষ জগতে আধিপত্য বিস্তার করা যেটা দরকার ছিল, যেমন আমরা বলেছিলাম যে জাতীয় ইতিহাস এটা সর্বস্তরে সর্ববিভাগে 100 নম্বর একটা পাঠ্য হওয়া উচিত। আমি অনেকবার গেছি কি বলে যেন আমাদের শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা সচিবদের কাছে, তারা এটা উপেক্ষা করেছেন। তারা মনে করেন ছেলেদের ধর্মশিক্ষায় 100 নম্বর, নৈতিক শিক্ষায় 50 নম্বর, লাফালাফিতে 50 নম্বর, এগুলিতে দিলে অনেক মানে দেশ গঠন এগিয়ে যাবে। এখন এই যে তার অর্থাৎ বিএনপি জামাতের যে মানসিক আধিপত্যটা তাদের মধ্যেও বসে আছে, নয়তো তারা তো আমরা যা বলছি সে মতো করতেন। জামাত যুদ্ধাপরাধী বিচার করেন, মানবতা বিরোধী বিচার করেন, জামাত নিষিদ্ধ করেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না যদি না তাদের যে রাজনীতি সেটা আমরা বিনাশ অগ্রসর রাজনৈতিক যুদ্ধের মাধ্যমে, এবং রাজনৈতিক যুদ্ধের প্রধান হাতিয়ারই হবে মানুষ জগতে আধিপত্য। আমার কেন জানি মনে হচ্ছে আমরা সরকারিভাবে সরকারের যে প্রচেষ্টাগুলি নেওয়া হয়েছে, যেটা 30 বছরে এরা নিয়েছে, সেইগুলির ব্যাপারে সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না। এটার সঙ্গে একটা কথা বলি, উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে, উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়ন বিয়োগ মানসিক আধিপত্য যদি হয় তাহলে সেই উন্নয়ন কিন্তু মানুষ জগৎকে পরিবর্তন করবে না, এবং আমরা বাঙালি হিসেবে যেখানে আমাদের যে রাষ্ট্রের সৃষ্টি সেটা কিন্তু থাকবে না। তাহলে আমরা কিন্তু উন্নয়ন হবে, কিন্তু আমরা বাঙালি পাকিস্তানি হিসেবে থাকব। আমাদের লড়াইটা কিন্তু সেই হিসেবে যে উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ জগতের উন্নয়নটা দরকার, এবং সেটার জন্য যেগুলি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, কিন্তু তারাও তো দৃশ্যমান শুরু হয়েছে মনে করছেন না, কিছু কিছু হয়েছে, কিন্তু যে একটা সরকার আছে, আমরা তো তাদের আমলে সরকার দেখেছি, তাদের আধিপত্য কীভাবে বিস্তার করেছে সেটাকে এই সরকার করতে পেরেছে। এই সরকারের আমলে যারা লাইসেন্স পেয়েছে টেলিভিশনে, আমরা তো দেখেছি প্রথমেই তারা যুদ্ধ মানবতা বিরোধী অপরাধকে বিতর্কিত করেছে, প্রথমেই তারা। আমি একটা কথা বলি পরিষ্কার, এটা এই মিডিয়াতেই বলছি, আপনারা তাতে ক্রুদ্ধ হতে পারেন, মুক্তিযুদ্ধ, মানবতা বিরোধী অপরাধ, এসব বিষয়ে কোনো বিতর্ক চলতে পারে না। কোনো মিডিয়া যদি সেই বিতর্ক করে, পরোক্ষভাবে তারা পাকিস্তানি বাঙালি কালচারকে সমর্থন করছে বলে আমি মনে করি। এটা আর কি জানি বলে আপনাদের আরটিপি বাড়াবার জন্য আমি এখানে আমার পাশে নিয়ে আসলেন আপনি সাদেক খানের মতো কাউকে, এবং তিনি বলতে লাগলেন যে মানবতা বিরোধী অপরাধ না, এবং আমাকে এটা প্রমাণ করতে হবে। এটা কিন্তু ঠিক না, পৃথিবীর কোথাও কিন্তু এই বিষয়টি হয় না। স্যার, আমরা আবার ফিরব
জনাব নাসিরউদ্দিন ইউসুফের কাছে আমাদের আরো একটি বিরতি নিতে হচ্ছে। নিচ্ছি ছোট একটি বিরতি, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। আমরা যদি আপনি একজন সংস্কৃতি কর্মী এবং অনেকদিন ধরে আসলে সংস্কৃতি ক্ষেত্রে আপনি লড়াই করে এসেছেন এই শক্তির বিরুদ্ধে। এখন আসলে আমরা কি কারণে যারা সংস্কৃতি কর্মী তারা এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে করে আমরা এতদিন ধরে পিছিয়ে গেলাম কেন এত? আমরা পিছিয়ে নেই, কিন্তু সংস্কৃতি কর্মীরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, যুদ্ধ অপরাধ নিয়ে যত কবিতা, গান, নাটক হয়েছে, এটা কিন্তু ভাবা যায় না। আমার বন্ধু মুনতাসির মামুন আমাকে নিশ্চয়ই সমর্থন করবে যে ধারাবাহিকভাবে কিন্তু আন্দোলনটা সংস্কৃতি কর্মীরা জারি রেখেছিল। অনেকে অনেক কিছু থামিয়ে দিয়েছে, আমাদের নাটক কিন্তু কখনো থামেনি, আমাদের কিন্তু সঙ্গীত কখনো থেমে থাকেনি, আমাদের কবিতা কখনো থেমে থাকেনি। আমরা মনে করি 52-এর ভাষা আন্দোলন থেকে যে নতুন জাতিসত্তা, অর্থাৎ বাঙালি কিন্তু নতুনভাবে জেগেছে 52 সালে, এটা কিন্তু খুব সত্যি 48-52-এর ভাষা আন্দোলন। তার মধ্য দিয়ে যে অসাম্প্রদায়িক চেতনা, সেটিকে বাংলার সংস্কৃতি সবচেয়ে বেশি ধারণ করে। এবং সেই ধারণ করতে যে তারা ধারাবাহিকভাবে স্বাধীনতোত্তরকালে 75 পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে যে সেনা শাসন, স্বৈর শাসন এবং ধর্মীয় উন্মাদনা এবং যুদ্ধ অপরাধীদের প্রতিষ্ঠা করা ক্ষমতায়, এগুলির বিরুদ্ধে কিন্তু সবসময় সোচ্চার হয়েছিল সংস্কৃতি কর্মীরা। সুতরাং আমরা মনে করি আজকের যে বিজয় সূচিত হচ্ছে জনগণের, সেখানেই সংস্কৃতি কর্মীদের একটি বড় ভূমিকা রয়েছে। এবং আমি মনে করি যে মুনতাসির মামুন এর বিষয়ে কিছু বলতে পারবেন। স্যার, আপনার কাছে যদি আমরা যাই যে শিক্ষাক্ষেত্রের দিকে, যে আপনি শিক্ষার কথা বলছিলেন, তাহলে আমরা কি আসলে ব্যর্থ হয়েছি এই 40 বছরে আমাদের যে জাতীয় ইতিহাস, সেই ইতিহাসগুলো সবার সামনে তুলে? অবশ্যই ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, বাংলা ভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, সেকুলার গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা গড়তে আমরা ব্যর্থ হয়েছি। পৃথিবীর খুব কম দেশে প্রায় 10-11 রকম শিক্ষা ব্যবস্থা আছে, এটি একমাত্র বাংলাদেশেই আছে। এবং এইসব বিষয়ে কিন্তু আমরা কখনো নজর দিইনি। আমরা তোষামত করেছি মাদ্রাসাকে, আমরা এখনও তোষামত করি মাদ্রাসাকে, এবং আমরা মনে করি যে মাদ্রাসাকে তোষামত করে মানে ধর্মনিরপেক্ষ কি বলে যেন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এটা যে একটা অলীক স্বপ্ন, এটা বোঝার মতো ক্ষমতাও আমার মনে হয় আজকাল রাজনীতিবিদদের মধ্যে কমে আসছে। আমি বাচ্চার কথা বলে শেষ করতে চাই, 48 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, বাংলাদেশে যত স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ধর্মনিরপেক্ষতার পক্ষে আন্দোলন হয়েছে, তার সূচনা করেছেন সংস্কৃতি কর্মীরা, যার মধ্যে অন্তর্গত লেখক, শিল্পী, সাহিত্যিক, গবেষক সবাই। এবং এখন পর্যন্ত যে কথাটা আপনি বলেছেন, এখন পর্যন্ত তারাই কিন্তু ধ্বজাটা ধরে আছে। এবং তারা যখন একটা পর্যায়ে পৌঁছে, তখন কিন্তু রাজনীতিবিদরা আসেন। তবে সঙ্গে সঙ্গে এটাও বলবো, রাজনীতিবিদ ছাড়া বা রাজনৈতিক দল ছাড়া আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো না। কারণ আমরা একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজ চাই, আমরা একটা সিভিল সমাজের আধিপত্য চাই। সামরিক সমাজের বিরুদ্ধে সিভিল সমাজের আধিপত্য বিস্তার করতে হলে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া সদিচ্ছাটা থাকতে হবে। আমরা খালি তাদের কাছে আশা করি তারা যেন প্রতিক্রিয়াদের সঙ্গে বা প্রতিক্রিয়াশীলদের সঙ্গে সমঝোতাটা একটু কম করে। আমি এক শব্দে শেষ করি, সাংস্কৃতিক সিদ্ধান্ত যুদ্ধ অপরাধী বিচার করতে হবে, সাংস্কৃতিক সিদ্ধান্ত ছিল। এটি রাজনৈতিক সিদ্ধান্ত আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়েছে। তেমনি করে 52 এবং 60-এর দশকে সাংস্কৃতিক সিদ্ধান্ত বাঙালির জন্য নিজস্ব আবাসভূমি চাই, স্বাধীন রাষ্ট্র চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 66 6 দফা দিয়ে সেই স্বাধীন রাষ্ট্রের ভিত রচনা করেছে। এটাই কিন্তু নিয়ম, রাজনৈতিক সিদ্ধান্ত হতে হয় সংস্কৃতির। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেষ করছি বাংলাদেশ এখন। ধন্যবাদ সাথে থাকার জন্য।